নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউ ঢেউ আপনাকে স্বাগত। গল্পের ঢেউ ঢেউ গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি ৭.৫ লাখ। লেখক পরশুরাম। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প ৭.৫ লাখ। লেখক পরশুরাম। হেমন্ত পাল চৌধুরীর বয়স ৩০-এর বেশি নয়, কিন্তু সে একজন পাকা ব্যবসাদার। পৈতৃক কাঠের কারবার ভালো করেই চালাচ্ছে। রাত প্রায় ৯টা। বাড়ির একতলার অফিস ঘরে বসে হেমন্ত হিসাবের খাতাপত্র দেখছে। তার জ্ঞাতি ভাই নীতিশ হঠাৎ ঘরে এসে বলল, তোমার সঙ্গে অত্যন্ত জরুরি কথা আছে। বড় ব্যস্ত নাকি? হেমন্ত বলল, না, আমার কাজ কাল সকালে করলেও চলবে। ব্যাপার কি? এমন হন্তদন্ত হয়ে আসছো কেন? তোমাদের তো এই সময় জোর তাসের আড্ডা বসে, কোনো মন্দ খবর নাকি? নীতিশ বলল, ভালো কি মন্দ জানি না, আমার মাথা গুলিয়ে গেছে। যা বলছি স্থির হয়ে শোনো। নীতিশের কথার আগে তার সঙ্গে হেমন্তের সম্পর্কটা জানা দরকার। এদের দুজনেরই প্রপিতামহ ছিলেন মদনমোহন পাল চৌধুরী, প্রবল প্রতাপ জমিদার। তার দুই পুত্র অনঙ্গ আর কন্দর্প বৈমাত্র ভাই। বাপের মৃত্যুর পর বিষয় ভাগ করে পৃথক হন। অনঙ্গ অত্যন্ত বিলাসী ছিলেন। অনেক সম্পত্তি বন্ধক রেখে কন্দর্পের কাছ থেকে বিস্তর টাকা ধার নিয়েছিলেন। অল্পবয়স্ক পুত্র বসন্তকে রেখে অনঙ্গ অকালে মারা যান। কন্দর্প তার ভাইপোর সঙ্গে আজীবন মোকদ্দমা চালান। অবশেষে তিনি জয়ী হন এবং বসন্ত প্রায় সর্বশান্ত হন। পরে বসন্ত কাঠের কারবার আরম্ভ করেন। তিনি গত হলে তার পুত্র হেমন্ত সেই কারবারের খুব উন্নতি করেছে। কন্দর্প আর তার পুত্র জ্যোতিষও গত হয়েছেন। জ্যোতিষের পুত্র নীতিশ এখন পৈতৃক সম্পত্তির অধিকারী। জমিদারি আর নেই, আগেকার ঐশ্বর্যও কমে গেছে, কিন্তু পৈতৃক সঞ্চয় যা আছে তা থেকে নীতিশের আয় ভালোই হয়। রোজগারের জন্য তাকে খাটতে হয় না। বদখেয়ালও তার নেই। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আর সাহিত্য, সিনেমা, ফুটবল, ক্রিকেট, রাজনীতি চর্চা করে সময় কাটায়। হেমন্ত তার সমবয়স্ক। দুজনে একসঙ্গে কলেজে পড়েছিল। এদের বাপদের মধ্যে বাক্যালাপ ছিল না, কিন্তু হেমন্ত আর নীতিশের মধ্যে পৈতৃক মনোমালিন্য মোটেই নেই, অন্তরঙ্গতাও বেশি নেই। মাথায় দু হাত দিয়ে নীতিশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ভাই হেমন্ত, মহাপাপ থেকে আমাকে উদ্ধার করো। হেমন্ত বলল, পাপটা কি শুনি? খুন না ডাকাতি না নারী হরণ? কি করেছো তুমি? আমি কিছুই করিনি, করেছেন আমার ঠাকুরদা কন্দর্পমোহন পাল চৌধুরী। তিনি তো বহুকাল গত হয়েছেন। তার পাপের জন্য তোমার মাথা ব্যথা কেন? উত্তরাধিকার সূত্রে কোনো বেয়ারা ব্যাধি পেয়েছো নাকি? না, আমার শরীরে কোনো রোগ নেই। আজ সকালে পুরনো কাগজপত্র ঘাঁটছিলুম। জমিদারি তো গেছে, বাজে দলিল আর কাগজপত্র রেখে লাভ নেই, তাই জঞ্জাল সাফ করছিলুম। ঠাকুরদার আমলের একটা কাঠের বাক্সে হঠাৎ কতগুলো পুরনো চিঠিপত্র আবিষ্কার করে স্তম্ভিত হয়ে গেছি। আমার মাথায় যেন বজ্রাঘাত হয়েছে। ওহ, মহাপাপ, মহাপাপ! ব্যাপারটা কি? আমার ঠাকুরদা কন্দর্প তোমার ঠাকুরদা অনঙ্গের নায়েব গোমস্তাদের ঘুষ দিয়ে কতগুলো দলিল জাল করেছিলেন আর মিথ্যে সাক্ষী খাড়া করেছিলেন। তারই ফলে তোমার বাবা মোকদ্দমায় হেরে গিয়ে সর্বশান্ত হয়েছিলেন। বলো কি? না না, তা হতে পারে না, নিশ্চয়ই তোমার ভুল হয়েছে। ভুল মোটেই হয়নি।
আমার ভগিনীপতি ফণীবাবুকে জানো তো, মস্ত উকিল, তাকে সব কাগজপত্র দেখিয়েছি। তিনিও বলেছেন আমার ঠাকুরদার জাল জচ্চুরির ফলেই তোমার বাবা বসন্তপাল চৌধুরী সর্বশান্ত হয়েছিলেন। তা এখন করতে চাও কি? ফণীবাবু কি বলেন? বললেন, চুপ মেরে যাও, যা হয়ে গেছে তা নিয়ে মাথা খারাপ করো না, পুরনো কাগজপত্র সব পুড়িয়ে ফেলো, ঘুণাক্ষরেও কেউ যেন কিছু জানতে না পারে। তাই বুঝি তুমি তাড়াতাড়ি আমাকে জানাতে এসেছ? ফণীবাবু বিচক্ষণ ঝানু লোক, পাকা কথা বলেছেন। গতস্য অনুশোচনা নাস্তি, পুরনো কাসন্দি ঘেটে লাভ নেই। আর ও তো তামাদি হয়ে গেছে। উত্তেজিত হয়ে নীতিশ বলল, কি যাতা বলছো? পাপ কখনো তামাদি হয় না। আমার ঠাকুরদা জচ্চুরি করে যা আদায় করেছেন তা আমি ভোগ করতে চাই না। খতিয়ে দেখেছি, সুদে আসলে প্রায় 7.5 লাখ টাকা তোমার পাওনা। সে টাকা তোমাকে না দিলে আমার স্বস্তি নেই। ওই টাকা দিলে তোমার অবস্থা কীরকম দাঁড়াবে? খুব মন্দ হবে। কষ্টে সংসার চলবে, রোজগারের চেষ্টা করতে হবে, কিন্তু তার জন্য আমি প্রস্তুত আছি। আচ্ছা, তোমার বাবা এসব জানতেন? বোধহয় না, তিনি নিজে জমিদারি দেখতেন না, নায়েবের ওপর ছেড়ে দিয়েছিলেন। নায়েব নতুন লোক, তারও কিছু জানবার কথা নয়। তোমার বউকে জানিয়েছ? না, জানলে কান্নাকাটি করবে, শ্বশুর মশাইকে বলে মহা হাঙ্গামা বাঁধাবে। আগে তোমার পাওনা শোধ করব, তারপর জানাবো। বাহবা! দেখো নীতিশ, ভাগ্যক্রমে আমি নিঃস্ব নই, রোজগার ভালোই করি, বেশি বড়লোক হবার লোভও নেই। ফাঁকতালে তুমি যা পেয়ে গেছো তা তোমারই থাকুক, নিশ্চিন্ত হয়ে ভোগ করো। আমি খোশ মেজাজে বহাল তবিয়তে বলছি, ওই টাকার ওপর আমার বিন্দু মাত্র দাবি নেই। চাও তো একটা না দাবিপত্র লিখে দিতে পারি। আরও শোনো, 7.5 লাখ টাকা না পেলেও আমার পরিবারবর্গের স্বচ্ছন্দে চলবে, কিন্তু ওই টাকার অভাবে তোমার স্ত্রী ছেলেমেয়ের অবস্থা কীরকম হবে তা ভেবেছ? তুমি না হয় প্রচণ্ড সাধু পুরুষ, সাক্ষাৎ রাজা হরিশ্চন্দ্র, কিছুই গ্রাহ্য করো না, কিন্তু তোমার স্ত্রী আর সন্তানরা যেরকম জীবনযাত্রা অভ্যস্ত, তা থেকে তাদের বঞ্চিত করে কষ্ট দেবে কেন? তোমার ঠাকুরদার কুকর্ম আমাকে জানিয়েছ, তাতেই আমি সন্তুষ্ট। তোমারও দায়িত্ব খণ্ডে গেছে, আর কিছু করবার দরকার নেই। সজোরে মাথা নেড়ে নীতিশ বললে, ওই পাপের টাকা ভোগ করলে আমি মরে যাব। যা তোমার হক পাও না তা নেবে না কেন? একটু ভেবে হেমন্ত বলল, শোনো নীতিশ, আজ তুমি বড়ই অস্থির হয়ে আছো, তোমার মাথার ঠিক নেই। কাল সন্ধ্যের সময় এখানে এসো, দুজনে পরামর্শ করে একটা মীমাংসা করা যাবে, যাতে তোমার মনের শান্তি আসে। তোমার ভগিনীপতি ফণীবাবুর সঙ্গেও আর একবার পরামর্শ করো। পরদিন সন্ধ্যায় নীতিশ আবার এলো। হেমন্ত প্রশ্ন করল, ফণীবাবুকে তোমার মতলব জানিয়েছ? তিনি রফা করতে বললেন। রফা কীরকম? বিবেকের সঙ্গে রফা। বললেন, ওহে নীতিশ, তুমি আর হেমন্ত দুজনেই সমান বোকা ধর্মপুত্র যুধিষ্ঠির। টাকাটা আধা আধি ভাগ করে নাও, তাহলে দুজনেরই কনসেন্স ঠান্ডা হবে। হেমন্ত হেসে বলল, চমৎকার! তুমি কি বলো নীতিশ? ড্যাম ননসেন্স! চুরির টাকা চোরেরা ভাগ করে নেয়, কিন্তু তুমি আর আমি চোর নই। পরের ধনের এক কড়াও আমি নিতে পারি না। তোমার যা হক পাওনা তা পুরোপুরি তোমাকে নিতে হবে। আমার হক পাওনা কি করে হলো? জমিদারি পত্তন করেন তোমার আমার প্রপিতামহ মহামহিম দোর্দণ্ড প্রতাপ মদনমোহন পাল চৌধুরী। তিনি রামচন্দ্র বা বুদ্ধদেব ছিলেন না। সেকালে অনেক দুর্দান্ত লোক যেমন করে জমিদারি পত্তন করত, তিনিও তেমনই করেছিলেন। ডাকাতি, লাঠিবাজি, জালিয়াতি, জচ্চরি, ঘুষ, এই ছিল তার অস্ত্র। তুমি নিশ্চয়ই শুনে থাকবে। ওরকম শুনেছি বটে। তাহলে বুঝতে পারছো, ওই জমিদারিতে কারো ধর্মসঙ্গত অধিকার থাকতে পারে না। পূর্বপুরুষের সম্পত্তি আমার হাতছাড়া হয়েছে, তা ভালোই হয়েছে, কিন্তু আমার তো হাতছাড়া হয়নি। প্রপিতামহ আর পিতামহ দুজনেরই পাপের ধন সবটা আমার ঘাড়ে এসে পড়েছে।
তুমি যদি নিতান্তই না নিতে চাও, তবে মদনমোহন যাদের বঞ্চিত করেছিলেন তাদের উত্তরাধিকারীদের দিতে হবে। তাদের খুঁজে পাবো কোথায়? সে তো 100-125 বছর আগেকার ব্যাপার। তুমি সম্পত্তি দান করবে এই কথা রটে গেলেই ঝাঁকে ঝাঁকে জোচ্চোর এসে তোমাকে ছেঁকে ধরবে। তবে জনহিতার্থে টাকাটা দান করা যাক, কি বলো? সে তো খুব ভালো কথা। দেখো হেমন্ত, এই টাকাটা সদুদ্দেশ্যে খরচ করার ভার তোমাকেই নিতে হবে। আমি এ কাজে পটু নই, রক্ষে করো। আমি নিজের ব্যবসা নিয়েই অস্থির, তোমার দান সত্ত্বের বোঝা নেবার সময় নেই। আর একটা কথা, সদুদ্দেশ্যে দান শুনতে বেশ, কিন্তু উদ্দেশ্যটা কি? মন্দির, মঠ, সেবাশ্রম, হাসপাতাল, আতুরাশ্রম, স্কুল, কলেজ, না আর কিছু? তা জানি না, তুমিই বলো। আমিও জানি না, তুমিই বলো। আমিও জানি না। আমাদের সঙ্গে ফেলু মহান্তি পড়তো, মনে আছে? তার শালা ডক্টর প্রেম সিন্ধু খান্ডারি সম্প্রতি ইউরোপ, আমেরিকা, ফার ইস্ট ট্যুর করে এসেছেন। শুনেছি তিনি মহাপণ্ডিত লোক। প্লেটো, কৌটিল্য থেকে শুরু করে বেন্থাম মেল, মার্কস, লেনিন সবাইকে গুলে খেয়েছেন। চীন সরকার নাকি কনসালটেশনের জন্য তাকে ডেকে পাঠিয়েছেন। তুমি যদি রাজি হও তবে ডক্টর প্রেম সিন্ধুর মত নেওয়া যাবে। তোমার টাকার সার্থক খরচ কিসে হবে তা তিনিই বাতলে দেবেন। বেশ তো, তার সঙ্গে চটপট এনগেজমেন্ট করে ফেলো। পরদিন বিকেলবেলা হেমন্ত আর নীতিশ প্রেম সিন্ধু খান্ডারির বাড়ি উপস্থিত হলো। সমস্ত বৃত্তান্ত শুনে প্রেম সিন্ধু বললেন, নীতিশবাবুর সংকল্প খুবই ভালো, কিন্তু 7.5 লাখ টাকা কিছুই নয়, তাতে বিশেষ কিছু করা যাবে না। হেমন্ত বলল, যতটুকু হতে পারে তারই ব্যবস্থা দিন। একটু চিন্তা করে ডক্টর খান্ডারি বললেন, সর্বাধিক লোকের যাতে সর্বাধিক মঙ্গল হয় তাই দেখতে হবে, কিন্তু অযোগ্য লোকের জন্যে 1 পয়সা খরচ করা চলবে না। সমাজের ক্ষণস্থায়ী উপকার করাও বৃথা। এমন কাজে টাকাটা লাগাতে হবে যাতে চিরস্থায়ী মঙ্গল হয়। আচ্ছা নীতিশবাবু, আপনার ইচ্ছেটা আগে শুনি। কীরকম সৎকার্য আপনার পছন্দ? একটু ইতস্তত করে নীতিশ বলল, আমার মা খুব ভক্তিমতী ছিলেন। তার নামে টাকাটা কোনো সাধু সন্ন্যাসীর মঠে দিলে কেমন হয়? ধর্মের প্রচার হলে লোকচরিত্রের উন্নতি হবে, তাতে সমাজেরও মঙ্গল হবে। প্রেম সিন্ধু হেসে বললেন, অত্যন্ত সেকেলে আইডিয়া। টাকাটা পেলে সাধু মহারাজদের নিশ্চয়ই মঙ্গল হবে। তারা লুচি, মন্ডা, দই, ক্ষীর খেয়ে পুষ্টি লাভ করবেন, কিন্তু সমাজের মঙ্গল কিছুই হবে না। তাছাড়া আপনার মায়ের নামে টাকা দিলে তো নিঃস্বার্থ দান হবে না। টাকার বদলে আপনি চাচ্ছেন মায়ের স্মৃতি প্রতিষ্ঠা। লজ্জিত হয়ে নীতিশ বলল, আচ্ছা মায়ের নামে নাই দিলাম, যদি কোনো ভালো সেবাশ্রমে, সব ভালো সেবাশ্রমেরই প্রচুর অর্থবল আছে। তেলা মাথায় তেল দিয়ে কি হবে? আর আপনার 7.5 লাখ তো ছিটেপোটা মাত্র। যদি উদ্বাস্তুদের সাহায্যের জন্য দেওয়া যায়। খেপেছেন? উদ্বাস্তুদের হাতে পৌঁছবার আগেই বাস্তু ঘুঘুরা টাকাটা খেয়ে ফেলবে। কাগজে যেসব কেলেঙ্কারি ছাপা হয় তা পড়েন না? একটা কলেজ বা গোটা কতেক স্কুল প্রতিষ্ঠা করলে কেমন হয়? ভস্যে ঘি ঢাললে যা হয়। স্কুল কলেজে কীরকম শিক্ষা হচ্ছে দেখতেই পাচ্ছেন। আপনার টাকায় তার চাইতে ভালো কিছু হবে না, শুধু নতুন একদল হল্লাবাজ ধর্মঘটি ছোকরার সৃষ্টি হবে। তবে না হয় সরকারের হাতেই টাকাটা দেওয়া যাক, তারাই কোনো লোক হিতকর কাজে খরচ করবেন। অট্টহাস্য করে প্রেম সিন্ধু বললেন, নীতিশবাবু আপনি এখনও বালক। হয়তো মনে করেন সরকার হচ্ছেন একজন অগাধ বুদ্ধি, সর্বশক্তিমান, পরম কারণিক পুরুষোত্তম। তা নয় মশাই, সরকার মানে 5 ভূতের ব্যাপার। কোটি কোটি টাকা যেখানে খরচ হয় সেখানে আপনার 7.5 লাখ তো সমুদ্রে জল বিন্দুর মতন ভ্যানিশ করবে। হেমন্ত বলল, আচ্ছা আমি একটা নিবেদন করি। শুনতে পাই ভগবান এখন মন্দির ত্যাগ করে ল্যাবরেটরিতে
অধিষ্ঠান করছেন। সেখানেই তিনি বাঞ্ছা কল্পতরু হয়েছেন। কৃষি আর খাদ্যের রিসার্চের জন্য কোনো ইনস্টিটিউটে টাকাটা দিলে কেমন হয়? হেমন্তবাবু, সেরকম ইনস্টিটিউট দেশে অনেক আছে। বলতে পারেন ঢাক পেটানো ছাড়া কোথাও কিছুমাত্র কাজ হয়েছে? হতাশ হয়ে নীতিশ বলল, আচ্ছা, টাকাটা যদি আতুর আশ্রমে দেওয়া যায়, অন্ধ, বোবা, কালা, পঙ্গু, উন্মাদ, অসাধ্য, রোগগ্রস্ত এদের সেবার জন্যে। ঠোঁটে ঈষৎ হাসি ফুটিয়ে ডক্টর প্রেম সিন্ধু খান্ডারি কিছুক্ষণ ধীরে ধীরে ডাইনে বায় মাথা নাড়লেন। তারপর বললেন, শুনুন নীতিশবাবু, আপনার মতন নরম মন অনেকেরই আছে, কিন্তু তা একটা মহাভ্রান্তির ফল। যদি শক্ট না হন তবে খোলসা করে বলি। নীতিশ আর হেমন্ত একসঙ্গে বলল, না না, শক্ট হব না, খোলসা করেই বলুন। নীতিশবাবু, যেসব আতুরজনের কথা বললেন তাদের বাঁচিয়ে রাখলে সমাজের কি লাভ? ধরুন আপনি বেগুন কি ঢ্যাঁড়সের ক্ষেত করেছেন, পোকা ধরা অপুষ্ট গাছগুলোকে কি বাঁচিয়ে রাখবেন? নিশ্চয়ই নয়, তাদের উপড়ে ফেলে দেবেন, নয়তো ভালো গাছগুলোর ক্ষতি হবে। পঙ্গু আতুরজনও সেই রকম, তারা সমাজের কোনো কাজে আসে না, শুধু গলগ্রহ। যদি স্বহস্তে উৎপাটন করতে না চান তবে অন্তত তাদের বাঁচিয়ে রাখবার চেষ্টা করবেন না, চটপট মরতে দিন। দেখুন, আমাদের দেশে নানা রকম অভাব আছে, খাদ্য, বস্ত্র, আবাস, বিদ্যা, চিকিৎসা, আরও কত কি। সমাজের যারা যোগ্যতম, অর্থাৎ সুস্থ, প্রকৃতিস্থ, বুদ্ধিমান, কাজের লোক, শুধু তাদেরই যাতে মঙ্গল হয় সেই চেষ্টা করুন। যারা আতুর, অক্ষম, জড়বুদ্ধি আর স্থবির, তাদের সেবার জন্য টাকার অপব্যয় করবেন না। জানেন বোধহয় 25-30 বৎসর পরে ভারতের লোক সংখ্যা 40 কোটি স্থানে 80 কোটি হবে। এত লোক পুষবেন কি করে? যতই কৃষিবৃদ্ধি আর জন্মশাসনের চেষ্টা করুন, কিছু ফল হবে না। 80 কোটি অধিবাসীর ঠেলা কিছুতেই সামলাতে পারবেন না। আপনি কি করতে বলেন? আমি যা চাই তা শুনলে নেহরুজির মতন ন্যাশনাল লোকও কানে আঙুল দেবেন। আমি বলি, লিভ ইট টু নেচার। কিছুকালের জন্য সব হাসপাতাল বন্ধ রাখতে হবে, ডাক্তারদের ইন্টার্ন করতে হবে, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন প্রভৃতি আধুনিক ওষুধ নিষিদ্ধ করতে হবে, ডিডিটি আর সারের কারখানা বন্ধ রাখতে হবে। কলেরা, বসন্ত, প্লেগ, যক্ষা, দুর্ভিক্ষ, বার্ধক্য ইত্যাদি হলো প্রকৃতির সেফটি ভাল্ব। এদের অবাধে কাজ করতে দিন, তাতে অনেকটা ভূভার হরণ হবে। শায়েস্তা খাঁর আমলে 2 আনায় 1 মণ চাল পাওয়া যেত। তার কারণ এ নয় যে তিনি ধানের চাষ বাড়িয়েছিলেন কিংবা কালোবাজারিদের শায়েস্তা করেছিলেন। তিনি প্রকৃতির সঙ্গে লড়েননি, ফ্রি হ্যান্ড দিয়েছিলেন। আর আমাদের এখনকার দয়াময় দেশ নেতাদের দেখুন, বলেন কিনা প্রাণদণ্ড তুলে দাও। আমার মতে শুধু খুনি আসামি নয়, চোর, ডাকাত, জালিয়াত, ঘুষখোর, ভেজালওয়ালা, কালোবাজারি, দাঙ্গাবাজ, ধর্ষক, রাষ্ট্রদ্রোহী সবাইকে ফাঁসি দেওয়া উচিত। তাতে যতটুকু লক্ষ্য হয় ততটুকুই লাভ। আতুরাশ্রম, সেবাশ্রম, হাসপাতাল আর হেলথ সেন্টার প্রতিষ্ঠা করলে দেশের সর্বনাশ হবে। প্রকৃতিকে বাধা দেবেন না মশাই, কাজ করতে দিন। তারপর দেশের বাড়তি জঞ্জাল যখন দূর হবে, লোকসংখ্যা যখন 40 কোটি থেকে নেমে 10 কোটিতে দাঁড়াবে, তখন জনহিত কর্মে কোমর বেঁধে লাগবেন। হেমন্ত বললেন, তাহলে নীতিশের টাকাটার কোনো সদ্গতি হবে না? কেন হবে না? অবশ্যই হবে। ওই টাকায় প্রোপাগান্ডা করে লোকমত তৈরি করতে বলুন। সুরেন বাড়ুজ্জে যেমন বলতেন, এজিটেশন, এজিটেশন অ্যান্ড এজিটেশন। আমার একটা থিসিস লেখা আছে, তার লক্ষ্য কপি ছাপিয়ে লোকসভার, রাজ্যসভা, বিধানসভার সদস্যদের মধ্যে বিলি করতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ যাকে ক্ষুদ্র, হৃদয় দৌর্বল্য বলেছেন, তা ঝেড়ে না ফেললে নিস্তার নেই। দেশের ওয়ার্টলেস, রুগ্ন, অথর্ব, অক্ষম লোকেদের উচ্ছেদ করে শুধু বলবান, বুদ্ধিমান, কাজের লোকেদের বাঁচিয়ে রাখতে হবে। শুনুন নীতিশবাবু, হেমন্তবাবু, আগে আমাদের দেশ নেতাদের নির্মম, বজ্রাদপি কঠোর হওয়া দরকার। তারপর জমি তৈরি হলে মনের সাধে লোকহিত করবেন। হাততালি দিয়ে হেমন্ত বলল, চমৎকার,
গীতার শ্রী ভগবানুবাচ আর নিৎসের দাস স্পেক জারাস্ট্রুস্ট্রা চাইতে ঢের ভালো বলেছেন। বহু ধন্যবাদ ডক্টর খান্ডারি, আপনার বাণী আমরা গভীরভাবে বিবেচনা করে দেখব। এই 20 টাকা দয়া করে নিন। যৎকিঞ্চিত প্রণামী। আচ্ছা উঠি, নমস্কার। ফেরার পথে নীতিশ বলল, লোকটা উন্মাদ না পিশাচ? হেমন্ত বলল, 33 পয়সে উন্মাদ, 33 পিশাচ আর 34 জবরদস্ত জনহিতৈষী। মনুস্মৃতি, মার্ক্সবাদ, গান্ধীবাদ সবই এখন সেকেলে হয়ে গেছে। তাই ডাক্তার প্রেমসিন্ধু খান্ডারি নতুন বাণী প্রচার করে যুগাবতার হবার মতলবে আছেন। তবে এর প্রলাপ বাক্যের মধ্যে সত্যের ছিটে ফোটাও কিঞ্চিত আছে। শোনো নীতিশ, তোমার দানসত্রের ভার পরের হাতে দিও না, তাতে নিশ্চিন্ত হতে পারবে না। কেবলই মনে হবে ব্যাটা চুরি করছে। নিজের খুশিতে দান করো, সেবাশ্রমে, হাসপাতালে, স্কুল কলেজে, যেখানে তোমার মন চায়। যদি ভুলক্রমে অপাত্রে কিছু দিয়ে ফেলো তাতে বিশেষ ক্ষতি হবে না, কিন্তু ফতুর হয়ে দান করো না। নিজের সংসার যাত্রার জন্য কিছু রেখো। তোমার স্ত্রী আর ছেলে মেয়ে যদি কষ্টে পড়ে, তোমাকে যদি রোজগারের জন্য ব্যস্ত থাকতে হয়, তবে লোকসভায় মন দিতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে নীতিশ বলল, বেশ তাই হবে, কিন্তু টাকাটা তো আসলে তোমার, অতএব লোকসেবার ভার তুমিই নেবে, আমি তোমার সহকারী হব। তোমার খুঁতখুঁতানি এখনও গেল না দেখছি। বেশ, টাকাটা না হয় আমারই, কিন্তু আমার ফুরসত কম। দানসত্রের ভার তোমাকেই নিতে হবে। তবে আমি যথাসাধ্য সাহায্য করতে রাজি আছি। জানো তো, ভক্ত বৈষ্ণব তার সর্বকর্মের ফলে শ্রীকৃষ্ণে অর্পণ করেন। তুমিও নিষ্কামভাবে লোকহিতে লেগে যাও। কর্মের ফল শ্রীকৃষ্ণের বদলে আমাকেই অর্পণ করো। পিতৃপুরুষদের দেনা শোধ করে তুমি তৃপ্তি লাভ করবে, স্বহস্তে দান করে ধন্য হবে। আর তোমার দানের পুণ্য ফল আমি ভোগ করব। ফণীবাবুর ব্যবস্থার চাইতে এরকম ভাগাভাগি ভালো নয় কি?